জাকসু নির্বাচনের ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ে শোকাবহ পরিবেশ, ফল ঘোষণার অপেক্ষা। জাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের জল্পনা। রহস্যময় ভূমিকা কমিশনের, বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে। পূজা উদযাপনের প্রস্তুতি। কাতারে ইসরায়েলি হামলায় নিহত 6 জনের জানাজা। এমন আক্রমণের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের। আরব বিশ্বকে ব্যবস্থা নেওয়ার আহ্বান হামাসের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাকসু নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনকারী একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন, কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পন্ন করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ECG করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে। পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ আসছিল, তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে। এটাই। এদিকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণের 18 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। হল সংসদের ভোট গোনা হচ্ছে এখন। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের 5 ঘন্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমেই গণনা হচ্ছে 21টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত 15টি হলের ফলাফল তৈরি হয়েছে, তবে এখনও ফল ঘোষণা করা হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 প্রার্থী। একই সঙ্গে 21টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে পদ সংখ্যা 15টি। বিপি পদে 9 জন প্রার্থী আর GS প্রার্থী 8 জন। একটি দুঃখজনক ঘটনা, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন কেমন দেখছেন, আর ভোট গণনার আপডেট জানাবেন, কি অবস্থা এখন? ইরশাদ, এটি আসলেই মর্মান্তিক, দুঃখজনক এবং মেনে নেওয়ার ঘটনা নয়। যিনি গতকাল সারা দিন তিনি গতকাল সারাদিন ভোটের কাজের দায়িত্বে ছিলেন, প্রীতিলতা হলের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাতেও তিনি ছিলেন। সকালবেলা তিনি যখন আবার কাজে এসেছেন তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন তার যারা সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ছাত্রছাত্রীরা আছেন তারা বিভিন্ন শোক প্রকাশ করেছেন।
দুপুর বেলা 12টা বাজে কলা ভবনের সামনে তার নামাজি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন থেকে আমরা সেটি জানতে পেরেছি। তো এটিকে শিক্ষার্থীরা আমরা আসলে অনানুষ্ঠানিকভাবে কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছেন যে এটি যে মূলত বিশ্ববিদ্যালয়ের যে অদূরদর্শিতা এবং অব্যবস্থাপনা বা সিদ্ধান্তহীনতা, এই যে অথবা অনভিজ্ঞতা, সব কিছুকে মিলিয়ে যেমন 33 বছর পরে একটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেটি কীভাবে আয়োজন করতে হয় আসলে অনেকেরই হয়তো সেই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। সেই কারণে এত ধরনের প্রথমে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু করেছে, তারপর একটি পক্ষের দাবির প্রেক্ষিতে আবার সনাতন পদ্ধতিতে শুরু করেছে, তারপর সেটি ওএমআর পদ্ধতিতে যেহেতু ভোট নেওয়া হয় না, সুতরাং গণনাও সনাতন পদ্ধতিতে হবে, সেটি স্বাভাবিক। আর সেটি করতে গিয়েই প্রায় এখন পর্যন্ত অন্তত 17-18 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আর সবশেষ যদি বলি, 17টি হলের এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে, তার মধ্যে মানে এখনও 4টি হল বাকি রয়েছে। আচ্ছা, শুক্রবার 4টি হলের পরে আবার 21টি হবে। আমরা একটি ঘোষণা দিচ্ছি হয়তো। তারপরে এখানে একটি ঘোষণা দিচ্ছে, যাই হোক, তারপরে যেটি করবে আবার 21টি হলের ঘোষণা করবে, অর্থাৎ 21টি কেন্দ্রের আবার কেন্দ্রীয় সংসদ যেটি সেটি ঘোষণা করবে। তার মানে এটি আসলে রাত পেরিয়ে যাবে, সেটি বোঝা যাচ্ছে, অনেক রাত হতে পারে। আর একটি বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে যত দ্রুত সম্ভব এটি গণনা শেষ করা উচিত, কারণ একজন শিক্ষক এই নির্বাচন দায়িত্ব পালন করতে এসে মৃত্যুবরণ করেছেন এবং আরও কেউ যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতির শিকার না হয়, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য যত দ্রুত সম্ভব অন্তত প্রয়োজনে লোকবল বাড়িয়ে হলেও যাতে অথবা আরেকটি বড় পরিসরে যদি নেওয়া যায় কিনা সেটা চিন্তা করা উচিত। কারণ যেহেতু এখন 4টি হল আবার 21টি হলের কেন্দ্রীয় সংসদের নির্বাচন বা 25টি পদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 177 জন প্রার্থীর বিপরীতে, সেটি গুনতেও অনেক সময় লাগবে। সুতরাং যত দ্রুত সম্ভব এটি শেষ করা উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা। প্রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে ভোট বর্জনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। চলমান জাকসু নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান তারা। রাত 9টার পর ভোট গণনা কেন্দ্রের সামনে দিয়ে মিছিল করেন ভিপি প্রার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে গণমাধ্যমে তারা দাবি করেন, শুরু থেকেই পক্ষপাতদুষ্ট আচরণ করেছে কমিশন। সকাল থেকে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেয়া একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেন নেতারা। বলেন, নির্বাচনে ব্যালট ছাপা হয় জামায়াতের প্রতিষ্ঠিত নেতার কোম্পানিতে। প্রায় 12,000 ভোটারের বিপরীতে 15 থেকে 17,000 ব্যালট ছাপানো হয়েছে। অভিযোগ, অতিরিক্ত ব্যালট পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়েছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কাছে, যেখান থেকে ভোট কারচুপির অভিযোগ করেন তারা। সকাল থেকে ফজিলাতুন্নেসা হল, ছাত্রদের 21 নং হল, তাজউদ্দিন হল সহ বেশ কিছু কেন্দ্রে মব তৈরি করে পোলিং এজেন্টদের বাধা ও ভোটারদের মাঝে ভীতি তৈরি করা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে এই জামাতি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12,000 ভোটারের এগেইনস্টে প্রায় 15 থেকে 17,000 ব্যালট ছাপিয়েছে। এই প্রার্থীর ব্যালট গুলো কোথায় গিয়েছে, কাদেরকে এই ব্যালট গুলো সরবরাহ করেছে, আমাদের সন্দিহান বা ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্রী সংস্থাকে এই পোলিং এজেন্টের মাধ্যমে এই ব্যালটগুলা সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে এই ব্যালটগুলা দিয়ে বিভিন্ন হলে জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা। শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়ে বর্জন না করলেও নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন করে একথা জানান এনসিপি সমর্থিত বাকশাসের জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম। এত প্রতিকূলতা অতিক্রম করেও নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রদান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে তাদের আগ্রহের বহিঃপ্রকাশ, অসংখ্য অনিয়ম ও অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, নির্বাচন হওয়ার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি ব্যর্থ নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা, অদক্ষতা এবং আন্তরিকতা ও প্রস্তুতির অভাবে তীব্র নিন্দা জানাই আমরা, এবং আমরা মনে করি এই নির্বাচন বিতর্কিত হওয়ার সকল দায়ভার নির্বাচন কমিশন ও
33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতা 33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে, যেটা এই গণতন্ত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংখ্যা এড়াতেই এমন সিদ্ধান্ত, কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন যা কিছুই ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের, চুপ করে থেকে সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর রিপোর্টে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময়ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে কি কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়সীমাটা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের বৈঠকে কথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আপনি তো ক্যাম্পাসের পরিবেশের খবরাখবর রাখছেন, ক্যাম্পাসের সার্বিক পরিবেশের খবর জানাবেন। আর ভোট গণনার কোনো খবর কি আপনার কাছে রয়েছে কিনা? হ্যাঁ ইশরাত, রাতভর গণনার পর সকাল থেকে আবারও গণনা শুরু হয়েছে, সেটা আগেই জেনেছেন। আর পুরো ক্যাম্পাস আমার সকালবেলা এসেই আসলে ঘুরেছি এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণেই আছে এবং বেশ সতর্ক পাহারায় তারা আছেন। এবং সিনেট ভবনের বাইরের এই মুহূর্তের দৃশ্যটাও অনেকটা সেরকম। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা আসলে রাতভর এখানে দায়িত্ব পালন করেছেন, তারা বাইরে অবস্থান করছেন। তারাও আসলে অনেকটা ক্লান্ত শ্রান্ত অবস্থায় এখন যে যার জায়গায় অবস্থান করছেন, চেয়ারে বসে আছেন, বেশ যেহেতু তারা রাত ভরই এখানে অবস্থান করেছেন। তবে আমরা কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনিও আসলে বলছিলেন যে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অন্তত ফল প্রকাশের আগ পর্যন্ত সে বিষয়ে তারা সচেষ্ট আছেন। এবং আমরা সকালে আসার পর থেকেই দেখছি যে আবারও শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন, শিক্ষকরা আসছেন এবং আবারও আসলে সিনেট ভবন এলাকা প্রাণবন্ত হয়ে উঠছে, এটা বলাই যায় আর কি। তবে গতকাল 9টা থেকে আসলে যে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল 5টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলে। এরপরও যারা লাইনে ছিলেন তারাও তাদের ভোট শেষ করেছেন। অনেক জায়গায় 6:30 পর্যন্ত ভোট হয়েছে, আমরা এমনটাও আগেই জেনেছি আমাদের নিউজ থেকে। এবং নানা অভিযোগে আসলে যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদেরকে আসলে এই মুহূর্তে এই সিনেট ভবন এলাকায় দেখা না গেলেও আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপরই আছেন। তারা বলছেন যে কোনো ধরনের কোনো আপনি রাখবেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা উদয়নগরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিজিবি ক্যাম্প, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ অসংখ্য বসতভিটা। এ বিষয়ে জানার চেষ্টা করব সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে। রুহুল আমিন, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনার চোখে পড়েছে, সেই খবরগুলো জানাবেন। এখন আমি ঠিক যেখানে রয়েছি এটি আর কয়েকদিন আগে কিন্তু এখানে এই পুরো বিজিবি ক্যাম্প অর্থাৎ উদয়নগর বিজিবি ক্যাম্পটি কিন্তু একেবারে দৃশ্যমান ছিল, যেটা এখন অদৃশ্য, অর্থাৎ এখানে কিছুই নেই। আর সামান্য একটু অংশ রয়েছে যেটা ওয়াচ টাওয়ার, সেই অংশটি শুধু দেখা যাচ্ছে, আর বাদবাকি কিন্তু সব নদীগর্ভে বিলীন হয়েছে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি আর কিছুখানি দূরেই কিন্তু ওপারে কিন্তু ভারতীয় সীমান্ত, এবং এইটা যদি এই ক্যাম্পটি যদি এখানে না থাকে তাহলে কিন্তু একেবারে পুরো অরক্ষিত এলাকা হয়ে যাবে এই উদয়নগর এলাকাটি। এবং এখানে যেসব স্কুল ছিল তাদের কিন্তু এখন পড়াশোনা রীতিমতো বন্ধ রয়েছে, এবং যেসব বসতভিটা ছিল তারাও কিন্তু উদ্বাস্ত হয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন, অর্থাৎ অন্য কোথাও যাচ্ছেন। তারাও এখন মোটামুটি একেবারে ভিটামাটি ছাড়া হয়ে গেছেন। এখানে গত কয়েক বছর ধরে আসলে এই রকম ভাঙন ঝুঁকির মধ্যে ছিল এই উদয়নগর বিজিবি ক্যাম্পটি, এবং 70 কোটি টাকা ব্যয় একটি যে কর্মপরিকল্পনা দেওয়া হয়েছিল এবং প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটিও কিন্তু আজ অবধি কিন্তু সে আলোর মুখ দেখেনি। যে কারণে কিন্তু আজকে এই একেবারে সীমান্তবর্তী এলাকায় যেখানে নিরাপত্তার অনেক বড় একটা ঝুঁকি থেকে দেশের স্বার্থে আসলে, কিন্তু সেই জায়গাটি এখন অরক্ষিত অবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ এখন পুরোপুরি এইটি যদি গুরুত্ব সহকারে উপর পর্যায় থেকে সরকারের উপর মহলে অবশ্যই এটি জানানো হয়েছিল, যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি যদি আরও 1 বছর আগেই করা হতো তাহলে কিন্তু আজকের এই অবস্থা হতো না। কারণ তাহলে আজকে এই বিজিবি ক্যাম্প সহ আশেপাশে যেসব এলাকা রয়েছে সেগুলো কিন্তু সংরক্ষিত থাকতো। অর্থাৎ এখানে স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবি কিন্তু রয়ে গেছে বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন।
আর কিছুদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পূজা উদযাপন পরিষদের সদস্যরাও। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দশভুজা দেবীর বিগ্রহ গড়তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব। প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে বা কর্মী আছে, আমাদের যে মানে পূজার্থীরা আর কি, তারাই স্বেচ্ছায় তারা ভলান্টিয়ার সার্ভিস দেবে। প্রতি বছরের ন্যায় এবারও যেন আমাদের পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে, তাই খাটুনির তুলনায় লাভ কম। আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা। মূর্তির কাজ, খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে মহালয়া, ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে। ৫টা বানাইছি, আর ৮টা বানাতে হবে, বুঝছেন? সব কিছুর দাম, বুঝছেন? যা দেয় তাতে কিছু হয় না। পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার। গোপালগঞ্জ জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে। জেলার ৫ উপজেলায় প্রায় ১৩০০ মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী। ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কাতারে হামাসের উপর ইসরায়েলি হামলায় নিহত ৬ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় এই জানাজার পর মেসাইমির কবরস্থানে দাফন করা হয় তাদের। জানাজায় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় নিহতদের আত্মীয়দের সান্ত্বনা দেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাদের। নিহতদের মধ্যে ছিলেন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি সহ খলিল আল হায়ার ছেলে হাম্মাম আল হায়া, হামাসের নিরাপত্তা সদস্য জিহাদ লাবাদ, আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোমেন হাসৈনা এবং আহমেদ আব্দুল মালিকও। কাতার ইসরায়েলের বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার জরুরিভাবে আয়োজিত বৈঠকে পরিষদের ১৫ সদস্যের সর্বসম্মতিতে এক বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের প্রতি সংহতি জানিয়ে পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় দেশগুলো। কাতারে ইসরায়েলের হামলার পরও যুদ্ধবিরতি ইস্যুতে অবস্থান বদলাবে না হামাস। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই দাবি করেন সংগঠনটির শীর্ষ নেতা ফাউজি বারহুম। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব নেতাদের আহ্বান জানিয়েছেন হামাসের এই মুখপাত্র। আমরা স্পষ্ট করছি যে এই জঘন্য অপরাধও আমাদের দৃঢ় অবস্থান ও দাবিগুলো পরিবর্তন করতে সফল হবে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের অবসান, গাজা থেকে দখলদার সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, ত্রাণ সরবরাহ, গাজার পুনর্গঠনের শর্তে অটল আমরা। আরব নেতা ও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানাই।